এটা আমার শেষ সুযোগ, আর শেষ সুযোগ আমার নিজেকে প্রমাণ করার। এটা ছবি নয়, এটা 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 একটা ফিলিংস, ভালো লাগা, ভালোবাসা, খারাপ, অভিমান সবকিছু এটার মধ্যে আছে। এই ছবিটার ক্ষেত্রে একটা অদ্ভুত এমন একটা জায়গায়, দৈবিক জায়গায় আমরা পৌঁছে গেছি, একটা অদ্ভুত দৈবিক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যেন মনে হচ্ছিল যে ভগবানের কাছে পৌঁছে গেছি। মানুষ ছোটবেলায় মা বাবাকে মিথ্যা কথা বলে সিনেমা দেখতে যেত বা বন্ধুর বাড়ি চলে যেত, আমি মন্দিরে যেতাম। আমার মধ্যে স্পিরিচুয়ালিটি প্রথম থেকেই ছিল। এই ছবিটা আলাদা, এটা ছবি নয়, এটা 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 একটা ফিলিংস। এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় আলোচনায় রয়েছেন দুই প্রজন্মের দুই অভিনেতা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দিব্যজ্যোতি দত্ত। এবং আমি বলবো আমাদের আজকের এই আড্ডার আসর 3 প্রজন্ম বলা যেতে পারে, মানে আমি এক প্রজন্ম, তুমি এক প্রজন্ম এবং দিব্যজ্যোতি এক প্রজন্ম। কারণ এটাই বলা, শুভশ্রীকে ওর ক্যারিয়ারের শুরু থেকে আমার দেখা, আর দিব্যজ্যোতিকে তো আমি প্রথম শর্ট দিতে দেখেছি মেগা ধারাবাহিকে। সো সেখান থেকে একটা উত্তরণ। তবে তোমাকে নিয়ে যেটা বলা আমার, যে যত দিন গেছে লোকে বলছে যে শুভশ্রী অনেক কমপ্লিট হয়েছে, শুভশ্রী নিজেকে ভেঙে গড়ে অনেক তৈরি করেছে। তা আমার মনে হয় যে এটা বলা কর ঊর্ধ্বে, কারণ প্রত্যেকটা মানুষের সে যেই প্রফেশনে থাকুক না কেন, যত দিন যায় তার যদি একাগ্রতা থাকে উত্তরণই ঘটে। সুতরাং তোমার ক্ষেত্রেও সেটা হয়েছে। সো এটা নতুন করে বাড়তি বলার কিছু নয়। আমার মনে হয় তুমিও যখন পিছনে ফিরে তাকাও এরকমটাই ভাবো, তাই কি? একেবারেই তাই। আমাদের প্রফেশনে, সমস্ত প্রফেশনে তো আছেই, তার সাথে সাথে আমার মনে হয় আমাদের প্রফেশনে অনেকটা আরও বেশি দায়িত্ব আমাদের, যে ওই ফোনের সফটওয়্যার আপগ্রেড যেরকম আসে, সেরকম তুমি যদি আপগ্রেড না করো নিজেকে, হ্যাং হয়ে যাবে। সো যেটা হয়ে গেছে আগে সেটার কথা একেবারে ভুলে যেতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আসলে প্রত্যেকটা কাজ আমার, যখন আমি সেটে ঢুকি, যখন নতুন দিন এবং নতুন একটা চরিত্র করতে যাই, সেই দিনটা আমি ভাবি যে এটা আমার শেষ সুযোগ, আর শেষ সুযোগ আমার নিজেকে প্রমাণ করার। সেইভাবেই আমি প্রত্যেকটা কাজ করি একদম। এবং যখন এই প্রজন্ম, যেমন দিব্যজ্যোতি এই প্রজন্মে, ওর সঙ্গে যখন কাজ করলে এই অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু খুব দরকার। মানে এক প্রজন্ম আরেক প্রজন্মের সঙ্গে যখন কাজ করবে তখন কিন্তু তাদেরকে গ্রহণ করতেও শিখতে হবে। এটাও কি একটা বড় বিষয়? একেবারেই তাই। আমার মনে হয় যে নতুন প্রজন্মের থেকে অনেক কিছু শেখার আছে। সবসময় শেখার যে দরজাটা, সেটা যদি তুমি খোলা রাখতে পারো, দেখবে চারিপাশে যা যা হচ্ছে পজিটিভ যদি তুমি মানুষ হও, তাহলেই কিছু না কিছু, মানে খারাপ খারাপ জিনিসটা থেকেও তুমি কিছু না কিছু শিখে যাবে এবং ভালো জিনিস থেকে তো শিখবেই। সো দিব্যর কাজ দেখে, যেহেতু ওর সাথে আমার একসাথে শুটিং করার এক্সপিরিয়েন্স নেই, আমরা অন্য এরাতে বিলং করছি, সো ওর যে একাগ্রতা বা ওর যেভাবে ও একটা চরিত্রকে ধারণ করেছে, সেটা আমার বহু বছর লেগেছে সেই জায়গায় পৌঁছতে। ওর প্রথম ছবি এবং সেটা অবশ্যই শেখার মতো। এবং এইটা যে ও এর পরে যে যখন ছবিটা রিলিজ হবে, ওর করা চরিত্র নিয়ে বা ওকে নিয়ে যখন প্রশংসা শুরু হবে, অলরেডি হয়ে গেছে, আরও যখন হবে, তখন ও যদি এটাকে ওর নেশা বানিয়ে নিতে পারে এবং এক একটা চরিত্রের যদি জন্ম দিতে পারে প্রত্যেকটা সেটে গিয়ে, এবং এটার উপরে যদি সারাক্ষণ কাজ করতে থাকে, অনেক বড় আর্টিস্ট হবে। দিব্যজ্যোতি কি বলবে? কারণ প্রথম কাজ, এবং আমি বলবো যে এটা একটা প্রাপ্তি, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র চাইলেই পাওয়া যায় না। হয়তো একটা মনে ঈশ্বরের কৃপা থাকলেই হয়তো এই চরিত্রটা তুমি অভিনয় করতে পারছো, বা তোমার মধ্যে দিয়ে দর্শকরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজে পাবেন। সো এটা কত বড় প্রাপ্তি তোমার কাছে? এটা বিশাল বড় একটা মানে ব্লেসিং। আমার তো মনে হয় যে এই যে বলা হয় না যে আমাদের কর্মফল, আমার মনে হয় যে কোনো একটা কর্মফল যেটা হয়তো পূর্বজন্মের না এই জন্মের আমি জানি না, তো আমার কাছে এটা মানে বিশাল বড় ব্লেসিং। আমার মনে হয় কোনো ভালো কর্মফলের আর কি সব, কিন্তু আমাকে প্রচেষ্টা সবসময় করে যেতে হবে, দিদি যেটা আমাকে বললো। এই প্রথম ছবিতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালনায় প্রথম ছবি, পাশে যিনি বসে রয়েছেন এবং আরও অনেক সিনিয়ররা রয়েছেন, সেটা আমার মনে হয় না শুটিং ফ্লোরে যতটা তুমি টেনশনে ছিলে, এখন তার থেকে বেশি টেনশনে রয়েছে। সো এই নারী ছেড়া উত্তেজনাটা কি কমেছে একটু, নাকি রিলিজ হওয়া অবধি থাকবে? একটু ভয়, মানে আমি যতই বলি না ঠিক আছে ওকে ফাইন, বাট কি হয়, ওই জীবনের প্রথম না, তো যতদিন না রিলিজ হচ্ছে একটা কোথাও গিয়ে একটা ভেতরে একটা হচ্ছে। এখন অনুভূতিটা কেমন পাশে লেডি সুপারস্টার? আমি একটু আগেই বলছিলাম আমার একটু
ভয় ভয় লাগছে, একটু নার্ভাস, বাট ঠিক ওর আছে, একটু একটু ভয় ভয় লাগছে, হ্যাঁ, ভালোও লাগছে খুব। যদিও আমি শুভশ্রীর অভিনয় দেখে রিসেন্টলিও দেখলাম অনুসন্ধানে, আমি সুপারস্টার বলাতে বিলং করি, লেডি সুপারস্টারটা আমি ইউজ করবো না, আমি জানি না তুমি কতটা এনজয় করো। আমার মনে লেডি বলাতে একটু ডিসক্রিমিনেশন হয়ে গেল, যে পুরুষ মহিলা, আমার মনে সুপারস্টার ইজ সুপারস্টার। আমি আসলে কোনো কিছুকেই না জাজ সহজে করি না। এটা আমি এটা আমার মানে রিসেন্ট চেঞ্জেস যেগুলো হয় মানুষের জীবনে, আমার এটা নিজের খুব রিসেন্ট চেঞ্জ। তুমি যদি সুপারস্টার বলতে কমফোর্টেবল হও তুমি বলো, আর কেউ যদি লেডি সুপারস্টার বলতে কমফোর্টেবল হয় সে বলুক, অসুবিধে কোথায়? মানে সেটা নিয়ে আমি দুটোতেই খুশি। আমাকে আমার কাজকে মানুষ রেসপেক্ট করছে, অ্যাপ্রিসিয়েট করছে, সেটা আমার কাছে বড় পাওনা। তুমি যেভাবে আমাকে ডাকতে চাও তুমি সেইভাবে ডাকবে, আমার যারা নাম দিয়েছে লেডি সুপারস্টার তারা যেভাবে ডাকতে চাইছে ডাকছে, সো সবটাই আমার পাওনা, আর কিছুই না। মানে যেটা বলা হয় ভক্তের ভগবান, ওরকম ওদের ভালোবাসাটা বা ভক্তদের ভালোবাসাটাই আমি মাথা পেতে স্বীকার করেছি। তবে মানে আমি যে ওই ট্যাগটাতে খুব বিলিভ করি সেটা নয়, কোনোটাতেই, সুপারস্টার বা লেডি সুপারস্টার আমি বিলিভ করি, বা আমার অনেক বেশি ফোকাস যখন আমি একটা চরিত্রকে জন্ম দিই, কারণ ওটা অনেক বেশি ওটা পার্মানেন্ট, ওই এক্সপিরিয়েন্সেসগুলো পার্মানেন্ট, ওই এক্সপিরিয়েন্সেসগুলো আমাকে সমৃদ্ধ করে। তা বলে কি আমি আমার মানুষ যারা আমাকে ভালোবাসে, তোমরা এত বছর ধরে আমাকে দেখছো এবং এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দিয়েছো, যতবারই আমাদের দেখা হয় যে পজিটিভ ওয়েতে আমরা মিট করি, যে পজিটিভ নোটে আমরা মিট করি, আমি বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসো, একদম আমাকে তুমি পছন্দ সবসময় করো, পজিটিভ ভাইবস নিয়ে আসো। তোমার থেকেও তাই। আমার ভালো কাজ থেকে তুমি যে আনন্দটা পাও সেটা আমি বুঝতে পারি, যে তুমি আনন্দ পাও যে শুভশ্রী ভালো কাজটা করেছে, এটাও একটা এনার্জির এক্সচেঞ্জ হয়। এক্স্যাক্টলি। সো এগুলো পাওয়া। এই বিনোদিনী এবং চৈতন্যের ছোঁয়া পেয়ে আমার মনে হচ্ছে একটা অন্য শুভশ্রীর জন্ম হয়েছে, তাই কি? একেবারেই তাই, এবং ভগবানের আশীর্বাদ আমার ওপরে আমি বিশ্বাস করি সব সময় ছিল। আমি খুবই স্পিরিচুয়াল ছোটবেলা থেকেই। আমার মনে আছে আমার যখন থেকে জ্ঞান হয়েছে, ভক্তি শ্রদ্ধা নিয়ে, মানে বোধ বুদ্ধি যবে থেকে হয়েছে, হ্যাঁ, তখন থেকেই আমার মনে আছে আমি মন্দিরে বসে আছি। মানে ধরো মানুষ ছোটবেলায় মা বাবাকে মিথ্যা কথা বলে সিনেমা দেখতে যেত বা বন্ধুর বাড়ি চলে যেত, আমি মন্দিরে যেতাম। সো আমার মধ্যে স্পিরিচুয়ালিটি প্রথম থেকেই ছিল। তো যখন আমি সেটে পৌঁছলাম, এবং যেহেতু এই ছবিটা 2020-তে আমার কাছে সৃজিত দা এনেছিল, এবং আমার প্রেগনেন্সির জন্য আমি করতে পারিনি, ছবিটাই হয়নি, 2025-এ গিয়ে যখন আমি ওই সেটটাতে দাঁড়িয়ে আছি, আমার মনে হলো এটা তো আমার জন্যই অপেক্ষা করেছিল ভগবান। যেটা প্রত্যেকটা ইন্টারভিউতে আমি এটাই বলছি, যে এই ছবিটা এটা শুধু সিনেমা নয়, এটা আরো অনেক বড় কিছু। যারা যারা আমরা কাজ করেছি তাদের জীবনে একটা স্পেশাল জায়গা হয়ে থেকে যাবে। একদমই। এবং বিনোদিনীর চরিত্র এবং তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোঁয়া, এটা যে তুমি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছো, আমার মনে হয় এটা তুমি নিজেও মনে করো যে, এবং তুমি বলেওছো সব ইন্টারভিউতে, তোমার লাইফের সাইকেলটা কোথাও যেন, বা সার্কেলটা, তোমার জীবনের সার্কেলটা কোথাও যেন পূর্ণ হলো, মানে বিনোদিনীর চরিত্র অভিনয় এবং তার সঙ্গে মহাপ্রভু চৈতন্যদেবের এই ছোঁয়া। কারণ তুমি বারবার তোমাকে দেখেছি পুরীতে যেতে, বা তোমরা সবসময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিজের মধ্যে ধারণ করেছো, তো সেটা ক্ষেত্রে বলে হলো যে ইউ আর দ্য মানে মোস্ট লাকি। আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যারা যারা এই ছবির সাথে যুক্ত, তাদের প্রত্যেককে নির্বাচনই করেছেন ভগবান জগন্নাথ দেব এবং মহাপ্রভু। এবং 500 বছর আগেকার একজন চরিত্র নিয়ে, মানে মহাপ্রভুর কথা বলছি, তাকে কেউ মহাপুরুষ বলেন, কেউ ভগবান বলেন, যার যেরকম দর্শন সে সেভাবে তাকে বিচার করেন, এবং সে আজকেও এসে এতটা রেলিভেন্ট, এবং তার গল্প আজকেও মানুষ জানতে চায়, মানুষ তার নামে বা কৃষ্ণ নামে বুধ হতে চায়, এবং এইরকম একটা প্রজেক্টের সাথে আমরা সকলে যুক্ত হতে পেরে আমরা সত্যি মানে ব্লেসড। একদম। দিব্যজ্যোতি কি বলবে আজকের দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু কতটা রেলিভেন্ট, এবং তোমাকে যে নির্বাচন করা হয়েছে তুমি কতটা হ্যাপি? দেখো, এটা আমার প্রথম ছবি, ডেফিনেটলি এটা আমার কাছে বিশাল বড় একটা আশীর্বাদের মতো। আমি মানে যা যা এখনো অবধি পেয়েছি, ছবিটা এখনো রিলিজ হয়নি, তার আগে অবধি আমি এখনো যা যা পেয়েছি আমি সত্যিই কৃতজ্ঞ ভগবানের কাছে, গোটা টিমের কাছে অফ LGNR, এবং দর্শকের কাছে তো বটেই। আর তুমি যেটা আমাকে জিজ্ঞাসা করলে যে দেখো, মহাপ্রভু তখন যেটা করেছিলেন, মানে সেটা যতদিন এই পৃথিবী থাকবে
ততদিন ওনার ওই ফর্মুলায় বিশ্বাস করে আমরা খুবই সুখের একটা জীবনযাপন করতে পারি। মানে উনি চেয়েছিলেন এই ভেদাভেদ থেকে মানুষকে দূরে রাখা, এগুলো মানুষের তৈরি করা। ভেদাভেদ ছিল না, মানে ধর্ম কখনো মানুষকে ভাঙতে শেখায় না, মানুষকে জুড়তে শেখায়, গড়তে শেখায়। তো ধর্মর মানেটাই তাই, মানে শান্তিপূর্ণভাবে থাকা। এবং যুদ্ধটা সব কিছু নয়। হ্যাঁ, ডেফিনেটলি মহাভারতে যুদ্ধ হয়েছিল, ভগবান যুদ্ধ করেছিলেন, সেটা শেষ অপশন, কিন্তু তার আগেও অনেক কিছু রয়েছে। ইভেন তুমি যদি তার আগেও দেখো, ভগবান কিন্তু গোটা বিশ্ব প্রেম দিয়ে আগে জয় করেছিলেন। তো উনি ওই মেসেজটাই আমাদেরকে দিতে এসেছিলেন আর কি, আর সেটা সবসময় রেলিভেন্ট, মানে এই যুগে দাঁড়িয়েও। একদম শুভশ্রীকে আমি যেটা বলছিলাম সেটাই, যে আজকাল আমরা মনে করি না যে কেউই সুখে নেই, অন্যেরা হয়তো সুখে আছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু বলে গেছে যে ঈশ্বরের মানে ভজন বা নামের মধ্যে দিয়ে কিন্তু সিদ্ধি লাভের পথ প্রশস্ত হয়, এবং সিদ্ধি লাভের পথ যতটা প্রশস্ত হবে আমরা কিন্তু অটোমেটিক্যালি হ্যাপি বা সুখী হব, তাই না? এটা কিন্তু একটা সিস্টেম বা প্রসেস, সেইটা মনে হয় আজকালকার রোজকার জীবনে আমরা কোথাও ভুলে গিয়েছি। তাই হয়তো এত ডিপ্রেশন, তাই হয়তো আমাদের এত সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হয়, এত কাউন্সিলিং। এটা তো খুব ডিপ একটা কথা তুমি বললে, কিন্তু এটাই যদি আমরা খুব সাধারণভাবে বুঝে যাই যে হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড, মানে ইটস আপ টু ইউ যে তুমি কিভাবে খুশি থাকবে বা কিভাবে তুমি হ্যাপি হবে, সেটা পুরোটাই তোমার হাতে এবং তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করছে। সেটুকু যদি মানুষ বুঝে যায়, তাহলে আর এত নেগেটিভিটি, মানুষকে নিয়ে বাজে কথা বলা, এত কাউন্সিলিং এর দরকার পড়ে না। কাউন্সিলিং এর দরকার পড়ে না, এটা একটা মেডিকেল পার্ট, আমি সেটাকে নেগলেক্ট করতে চাই না। কারণ মেন্টাল মানে হেলথ ধরো ইজ আজ অলসো থেকে ইম্পর্টেন্ট। 20 বছর আগে মেন্টাল হেলথ নিয়ে কিন্তু এতটা কনসিয়াস আমরা ছিলাম না, বা জানতামও না যে এটা একটা মানে এটার একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার আমাদের জীবনে, সেটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু আমার মনে হয় যে মানে সাইকোলজিক্যালি যদি কারোর প্রবলেম হয় বা সাইকিয়াট্রিস্ট দেখানোর প্রয়োজন পড়ে বা ওষুধ নেওয়ার যদি প্রয়োজন পড়ে, সেটার মধ্যে কিন্তু কোনো খারাপ জিনিস নেই, সেটা কিন্তু আমার মনে হয় হেল্প নেওয়াটাই উচিত। মানে শরীরের অসুখের জন্য যে আমরা ওষুধ নেই, মনের অসুখের জন্য কিন্তু ওষুধ বা পথ্য রয়েছে। কিন্তু অসুখ, মানে যেমন আমাদের জ্বর আসে সেরকমই মনেরও জ্বর আসে, ওটা আইডেন্টিফাই করতে জানতে হবে। হ্যাঁ, তুমি এটা মা হওয়ার পর কি বেশি বুঝতে পেরেছো, যেহেতু দুজন ছেলে মেয়েকে বাড়িতে তোমাকে হ্যান্ডেল করতে হয়? অবশ্যই আমি নিজে পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি। আমার নিজের পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছিল এবং আমার কাউকে হেল্প নিতে হয়নি ঠিকই, কিন্তু আমি বুঝেছিলাম যে ডিপ্রেশনটা কি হয়। আগে আমি হয়তো বুঝতাম না, বাট এটা যে কি হতে পারে, কতটা ডেঞ্জারাস হতে পারে, সেটা আমি বুঝি। বাহুগৌরাঙ্গের নাম নিয়ে যদি বলি, বিনোদিনী এমন একটা চরিত্র, মানে এমন ক্লাসিক বিউটি, এমন একটা পার্ট, প্রত্যেক আর্টিস্টেরই মনে হয় একটা খিদে থাকে যে এই চরিত্রটা যদি আমি পেতাম, তাই না? তো তুমি এই চরিত্রটা পেয়েছো। যখন প্রথম প্রপোজাল এসেছিল, সে কয়েক বছর আগেই হোক বা এখনই হোক, তখন কি মানে ওই গায়ে চিমটি দিয়ে দেখার মতো ব্যাপার ছিল? সত্যি কথা বলতে, যখন 2024-এর নভেম্বরে আমার কাছে সৃজিতদা, আমি গৃহপ্রবেশে শুটিং করছিলাম, আমার সেটে এসেছিল সৃজিতদা আমার সাথে মিট করতে এই অফারটা নিয়ে। তখন আমার খুবই ভালো লেগেছিল যে ছবিটা আমার কাছে 2020-তে এসেছিল, সেটা আবার আমার কাছে ফেরত এসেছে। বাট যখন আমি স্ক্রিপ্টটা শুনলাম, তখন আমার মানে মাইন্ড ব্লোয়িং একটা স্ক্রিপ্ট, এরকম স্ক্রিপ্ট আমি শুনিনি আগে কখনো। মানে 3-4 দিন আমি স্ক্রিপ্ট মানে গল্পটা থেকেই বেরোতে পারিনি। মানে তুমি যদি এখনই আমাকে জিজ্ঞেস করো বা দিব্যকেও যদি জিজ্ঞেস করো যে প্রত্যেকটা স্ক্রিপ্টের একটা ওয়ান লাইনার হয়, এটা যদি একটা ওয়ান লাইনার জিজ্ঞেস করো, আমরা কেউ বলতে পারবো মানে ওই ঘোরের মধ্যে রয়েছে, কোনো ওয়ান লাইনার নেই, মানে একটা ঘোরের ঘোর নয়, এটার এই গল্পটার কোনো ওয়ান লাইনার নেই। আচ্ছা, মানে একটা গল্পের ওয়ান লাইনার হয় না যে দিস ইজ দ্য স্টোরি, একটা গল্পে মানে একটা ছোট্ট করে একটা ভাবার্থ বলা যায়। এই স্ক্রিপ্টটা ইজ মানে ব্রিলিয়েন্টলি মানে লিখেছেন সৃজিত মুখার্জি, যেটার কোনো ওয়ান লাইনার আমরা বলতে পারবো না, কোনো ভাবার্থ নেই, যেটা ভাবার বিষয়, যেটা ভাবার্থ নেই, ভাব সম্প্রসারণ আছে, যেটা হলে গিয়ে দেখতে হবে। কিন্তু তোমার মনে হয়েছিল বিং অ্যান আর্টিস্ট, যেহেতু ইউ আর দ্য মোস্ট সিনিয়র এখন ইন্ডাস্ট্রিতে, যে এতদিন কাজ করে এসছো, যে এই বছরই বিনোদিনীকে নিয়ে আরেকটা ছবি তৈরি হয়েছে যেখানে রুক্মিণী মৈত্র অভিনয় করেছে, সেখানে একটা তুল্যমূল্য আলোচনা হতে পারে না? আমার মনে হয়নি, কারণ আমি জানতাম যে ছবিটা হয়েছে সেটা শুধুমাত্র নটি বিনোদিনীকে নিয়ে গল্প ছিল, ওনার জীবনী নিয়ে গল্প ছিল। এইটা মহাপ্রভুকে নিয়ে গল্প, এটা
বিনোদিনীর অংশ হয়তো আছে কিন্তু খুব কম। বিনোদিনী যে স্টেজে চৈতন্য হয়ে পারফর্ম করছেন, আমিও কিন্তু বেশিরভাগ সময় চৈতন্য ক্যারেক্টারেই প্লে করেছি, ক্যারেক্টারটাই বেশি প্লে করেছি দেন বিনোদিনী। সো আমার কখনো মনে হয়নি। আচ্ছা, যেহেতু আজকের জেনারেশনে মানে সোশ্যালে তো সবাই খুব আনসোশ্যাল হয়ে যায়, তাই তুলনা টানাই হয়, এরকম হয়তো লোকে ছবিটা এখন দেখেইনি। তুমি যেটা বলছিলে যে এটা দেখে বুঝতে হবে যে এই ছবিটার এক্সটেনশন কত দূর, না দেখেই যখন তুলনা হয় সেগুলো তোমার কানেও আসে, তুমি সেটাকে কিভাবে নাও? কোনোভাবেই নিই না, কোনো ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম, মানে প্রভাব ফেলে না। না। শুভশ্রী কি জীবনটাকে এইভাবেই দেখে যে নদীর মতো, মানে বহমান, যেগুলো ভালো জিনিস আছে বয়ে নিয়ে যেতে হবে, যেগুলো বর্জ্য পদার্থ দুদিকে ত্যাগ করে যেতে হবে? না, নদী তো বর্জ্য পদার্থকে ত্যাগ করার জন্য নিতে হয় বেসিক্যালি। সো আমি মানে অতটা ওই উদারতা আমার নেই নদীর মতো। আমি বর্জ্য পদার্থকে ঢুকতেই দিই না আমার 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 পেরিফেরিতে। সো বরঞ্চ এইভাবে বলতে পারো যে আমার জীবনের হ্যাপিনেস বা স্যাডনেসের রিমোট কন্ট্রোলটা আমার হাতে আছে। সো আমি জানি যে হয়তো কোনো আমি মানুষ, আমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা হলে আমার খারাপ লাগবেই, তাই আমি নেগেটিভ দিকটাতে ঢুকিই না। আমি তোমাদের কাছ থেকেই জানতে পারি যে কখন আমি ট্রোল হলাম না। আদারওয়াইজ আমি নিজে সোশ্যাল মিডিয়াতে যেহেতু অ্যালগোরিদমের সিস্টেম থাকে, তাই আমার কাছে কোনো ট্রোলিংয়ের কোনো কিছু আসে না। আমি যেগুলো পজিটিভ জিনিস দেখি সেগুলোই আসে। তোমাদের সাথে মিট হলে আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে ট্রোলিং হচ্ছে। ওকে, সেটা যেটা বলা যে এই বছরটাকে যেটা বলা হয়, মানে আমরা 2.0 বলবো না, শুভশ্রীর ক্ষেত্রে প্রায় 4.0 এই বছরটা। সিরিজ বলো, মুভি বলো, আ কমপ্লিট ইয়ার অল টুগেদার, সেটাকে কিভাবে দেখো? খুবই ভালো লাগছে। অফকোর্স আই এম ফিলিং রিয়েলি ব্লেসড। আমি গ্রেটফুল ভগবানের কাছে এবং অফকোর্স আমার ডিরেক্টরসদের কাছে যারা আমার জন্য এত ভালো ভালো কাজ ভাবছেন আমাকে নিয়ে। অবশ্যই দেখো, অনেক সময় হয় এরকম, আমরা অনেক কাজ করি, কিছু কিছু কাজ ক্লিক করে, কিছু কিছু কাজ ক্লিক করে না। কিন্তু এই বছরটা সত্যিই আমার জন্য খুবই লাকি যে আমি যে কটা কাজ করেছি সব কটা কাজ মানুষের পছন্দ হয়েছে, তাই ব্লেসড। এই ছবিটা তো একটা ভক্তিমূলক ছবি, এটার একটা আলাদা পেরিফেরি রয়েছে। সো ব্যক্তিগতভাবে তুমি প্রথমেই বললে যে তুমি ঈশ্বরে বিশ্বাসী, শুভশ্রী কতটা স্পিরিচুয়াল, কতটা রিলিজিয়াস? আমি কমপ্লিটলি স্পিরিচুয়াল। আমি ফিল করি, আমার চোখ দিয়ে অটোমেটিক জল আসে যখন আমি ভগবানকে দেখি। যখন আমি রথযাত্রায় যাই, যখন অত লাখ লাখ মানুষের মধ্যে যখন আমি জগন্নাথের চোখের দিকে আমি তাকাই, তখন আর আমি সত্যি আমার কানে আর কোনো সাউন্ড পৌঁছয় না যে অত লাখ লোক মানুষ মানে হরে কৃষ্ণ গাইছে বা জগন্নাথ বলছেন বা কিছু উলুধ্বনি দিচ্ছেন, কোনো কিছু আর কানে আসে না। মনে হয় শুধু উনি আর আমি দাঁড়িয়ে আছি। এগুলো স্পিরিচুয়ালিটি, একটা ওয়ান টু ওয়ান ইন্টারাকশন। একদমই তাই। তার সাথে সাথে অফকোর্স আমি আমাদের অনেক রিচুয়ালস আছে যেগুলো আমার খুব ভালো লাগে করতে, সেগুলো আমি ফলো করি। কিছু কিছু রিচুয়ালস আমি ফলো করি। সেই পুরীতে বা জগন্নাথ ধামে গিয়ে যখন তুমি শুট করলে, সেটা তো আমার মনে হয় অন্যরকম। তুমি মনে হলো আমার জীবন এখানেই ধন্য। হ্যাঁ, একদম একদম এই কথাটাই আমার মনে হয়েছে যে পুরী ধাম, জগন্নাথ ধামের ওই ধ্বজাটাও, মানে ওই পুরী ধামের মাটিতে পা রাখাটাই নাকি ওনার ডিসিশন। মানে সবাই মানে ট্রেনের টিকিট কেটেও, ফ্লাইটের টিকিট কেটেও ক্যান্সেল হয়ে যায়, বছরের পর বছর শুধু প্ল্যান করে যাচ্ছে, কিন্তু বাবা না ডাকলে যেতে পারবে না। সেখানে মন্দিরের মানে মধ্যে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে পাঠ করেছি এবং সেই সময় রথের খাঁচাটাও কিন্তু ছিল। এটা তো ভগবানের ইচ্ছে ছাড়া হতেই পারে না, পসিবলই নয়। প্রথম ছবি, তুমি এমন একটা চরিত্র দিয়ে শুরু করছো এবং বলা যেতে পারে এমন সব অভিনেত্রীদের সঙ্গে, তোমার মনে হয় যে এর পরে যে সুযোগ আসবে তখন সেক্ষেত্রে লোকে আবার তুল্যমূল্য বিচার করতে পারে, মানে এই মহাপ্রভু চরিত্র অভিনয় করেছে, একে দিয়ে সে হিরোর চরিত্র হবে না। মানে যিশু সেনগুপ্ত যখন টিভিতে অভিনয় করেছিলেন, কিছুদিন তার কাজ পেতে অসুবিধা হয়েছিল, সবাই তাকে মহাপ্রভু বা চৈতন্য দেবী তাকে মনে করতেন। তুমি তো অ্যাক্টর, জলের মতো হয় অভিনেতারা, শুভশ্রী জানে। সেক্ষেত্রে তোমার কি মনে হয়, সেই ক্ষেত্রে একটা কোথাও বাড়তি চাপ বা টেনশন রয়েছে? দেখো, মহাপ্রভু নিজেই সুপার হিরো, তো এটা তো সুপার হিরোর চরিত্রে অভিনয় করা হলো আর কি। তো পরেরটা পরে দেখা যাবে। আমি ওর হয়ে এই আনসারটা করতে চাই। আমার মনে হয় যিশুদা যে সময়কার কথা তুমি বলছো, সেই সময় থেকে এখন সিনারিওটা অনেক চেঞ্জ। এখন সিনেমা বলার ভাষাটাও চেঞ্জ হয়ে গেছে। আগে যে ধরনের
কমার্শিয়াল সিনেমা বলতে যে হিরোইজম তুমি যেটা বলছো, Typecast করে দেওয়া যে হতো। ধরনের ছবি আমরা দেখে বড় হয়েছি, সেই ধরনের হিরোইজমের ছবি কোথাও ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে না, বলিউডেও না, এখানেও না। হ্যাঁ, অফকোর্স মানে মেগা স্টাররা করছে, শাহরুখ খান যেমন ধরো জওয়ান করছে বা পাঠান করছে। তাছাড়া তুমি যদি বাকি ছবিগুলো দেখো, সেখানে কিন্তু যারাই হিরো হচ্ছে তারা সবাই এক একটা চরিত্র। তো আমার মনে হয় ডিরেক্টরসরা যখন ওর অভিনয় দেখবে, তখন বেছে নেবে ওকে একজন, মানে বুঝে যাবে যে ওর জাত কি, So, সেই অনুযায়ী ওকে যে কোনো চরিত্রে কাস্ট করবে। যেহেতু তুমি অভিনেতা, তোমাকে সব সিচুয়েশনের জন্যই তৈরি থাকতে হয়। এই বছরই যেটা বলছিলাম, মানে 4.0 তোমার ব্লকবাস্টার ধূমকেতু গেছে দেবের সঙ্গে, এত সুন্দর জুটি আবার দর্শকরা পেয়েছে, আবার বক্স অফিসে কিন্তু আবার মুখোমুখি তোমরা, প্রজাপতি 2 এবং তোমার এই ছবি, সেক্ষেত্রে তুমি কি বলবে? আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে ভাবিইনি, কারণ বারবার যেটা বলছি যে এই ছবিটার ক্ষেত্রে একটা অদ্ভুত এমন একটা জায়গায়, দৈবিক জায়গায় আমরা পৌঁছে গেছি, একটা অদ্ভুত দৈবিক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যেন মনে হচ্ছিল যে ভগবানের কাছে পৌঁছে গেছি। এটা না মানে বলে বোঝাতে পারবো না। এটা ওরও হয়েছে, ওর নিজে মহাপ্রভুর ক্যারেক্টার করেছেন, ওর তো আরও হয়েছে। আমি বিনোদিনী হয়ে চৈতন্য পাঠ করেছি এবং জগন্নাথের সামনে পাঠ করেছি। তো আমার সামনে কোন কোন ছবি, মানে এই ছবিটার সামনে কোন কোন ছবি রিলিজ হচ্ছে না হচ্ছে, এগুলো না এখন এই মুহূর্তে সত্যি বলছি কিছু মাথায় নেই, এবং পরবর্তীকালেও এই ছবিটার ক্ষেত্রে আসবে না। তবে অবশ্যই চাইবো প্রত্যেকটা ছবি চলুক, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হোক, সেটাই চাইবো। কিন্তু আমি এটাই চাইবো, তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে এই ছবিটাকে আলাদাই রাখো, কারণ এইটা কিন্তু বাংলার ঐতিহ্য, মহাপ্রভু কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য, যা ইতিহাসের কথা বলে যায়, এবং এমন একটা ইতিহাসের কথা বলা আছে যে আমাদের নেক্সট জেনারেশনকে একটা অনেক বড় কিছু সার্ভ করতে আসছে। দিব্যজ্যোতি, যদি বলো, শুভশ্রী পোড় খাওয়া আর্টিস্ট, অনেক উত্থান পতন দেখেছে, বাট তোমার প্রথম ছবি বড়দিনে রিলিজ হচ্ছে, অপোজিটে দেবের ছবি, কোয়েলের ছবি রয়েছে, যেহেতু এই ছবির মুখ তুমি, সেক্ষেত্রে কতটা টেনশন বা রেজাল্ট আউটের মতো একটা ব্যাপার রয়েছে? আমি খুব সত্যি কথা বলছি, দেখো আমি কম্পিটিশন জানি না, কম্পিটিশন বুঝিও না, বাট যেহেতু এটা আমার প্রথম ছবি, তাই আমি খুব উত্তেজিত, তাই আমার এমনি টেনশন হচ্ছে। সামনে কোনো ছবি থাকলেও আমার টেনশন হবে, ছবি না থাকলেও আমার টেনশন হবে, আমার এমনি টেনশন হবে। ইন্টারভিউ গোটাবো তোমাদের সঙ্গে, অন্তহীন আড্ডা শেষ হতে চায় না, যেহেতু ছোট ছোট কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবো, কতগুলো ওয়ার্ড আমি বলবো, সেগুলোর সঙ্গে তুমি রিলেট করবে। আচ্ছা, যে শব্দ বললে প্রথমে মাথায় আসে, ধরো ভালোবাসা বা লাভ? ফ্যামিলি। ফ্যামিলি বা পরিবার? সবারই নাম নিতে হবে না, মানে ফ্যামিলি বা পরিবার শব্দটা বললে তখন সবারই নাম নিতে হবে। পরিবারে যারা যারা আছে সবারই নাম নিতে হবে। এই পরিবারের মধ্যে মহাপ্রভু রয়েছেন। মহাপ্রভু তো আমার সৃষ্টির কারণ, জগন্নাথ তো আমার সৃষ্টির কারণ। সন্তান তোমার সিনেমা নয়? সন্তান আমার ইউভান ইয়ালিনী। মোহ বা কোনো ঈশ্বরের প্রতি আকর্ষণ? মোহ বললে তো একটা আমার মনে হচ্ছে টেম্পোরারি ভীষণ জিনিস, ঈশ্বরের প্রতি ইটারনাল। ইটারনাল, হ্যাঁ, মানে উনি সব, উনি প্রথম, উনি শেষ। ম্যারেজ? বেস্ট থিং। ঘুরতে যাওয়া? ফ্যামিলির সাথে। ইভান ইয়ালিনীকে পড়ানো? ইয়ালিনীকে এখনো শুরু হয়নি, ইউভানকে শুরু হয়ে গেছে। কতটা টাফ? ভেরি টাফ। টিচিং মানে দিদিমণি হওয়া খুব টাফ। অভিনেত্রীর এক্সটেনশন যদি পরিচালনা হয়? পরিচালনা খুব বড় দায়িত্ব। আমি এখন আপাতত মানে এটা খুবই এনজয় করছি, এবং আমার মানে ইমেন্স রেসপেক্ট আছে পরিচালকদের ওপরে, এবং আমি মানে মানে নানান পরিচালকের সাথে কাজ করতে চাই, শুধু একজন অ্যাক্টর হয়ে। দিব্যজ্যোতির কাছে আসি, যেটা বলা, তোমার কাছে ক্যারিয়ার বলতে অবশ্যই অভিনেতা বাইয়ে, কিন্তু ক্যারিয়ারের ফুলফিলনেস কোথায়, যেটা তুমি মনে করো বিং অ্যান অ্যাক্টর? অনেস্টি মানে আমি যা করবো, আয়নায় লাস্টে ঘুমানোর আগে আয়নায় দাঁড়িয়ে যেন নিজের চোখে চোখ, মানে বিবেকের মুখোমুখি হতে পারি। হ্যাঁ, অনেস্টি। লাভ বা ভালোবাসা? ফ্যামিলি, ডেফিনেটলি। গার্লফ্রেন্ড আছে? না। ম্যারেজ? এখনো হয়নি। ডেস্টিনি? ইন্ডিয়া। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্ল্যান? এখন আপাতত কিছু নেই, কিন্তু হলে ফ্যামিলির সাথেই যাই আমি সবসময়।
জিম না খাওয়া দাওয়া? দুটোই। এই এই রোগা হওয়ার রহস্য মহাপ্রভু। ক্যালোরি ডেফিসিট, হ্যাঁ ডেফিনেটলি। শুভশ্রী ফিট অ্যান্ড স্লিম থাকার মন্ত্র কি? এখনো হ্যাঁ, এটা তো যতবার যে নতুন নতুন ভাবে তোমাকে আবিষ্কার করা হয়, তো ভিন্ন ভিন্ন আনসার পাওয়া যায়, খুব ইন্টারেস্টিং। সো হোয়াট ইজ দ্য ম্যাজিক মন্ত্র অফ বিং আ ফিট? ফিট থাকাটা হচ্ছে একটা মানে লাইফস্টাইল, মানে একটা লাইফস্টাইল আছে যেটা তোমাকে জাস্ট মেনটেন করেই যেতে হবে। খুব বোরিং, কিন্তু একই জিনিস এভরিডে খেতে হবে এবং একই কাজ তোমাকে এভরিডে করতে হবে, তবেই তুমি ফিট থাকবে। কিন্তু একই কাজ একই দিন বোর হবো না কি করে সেটা? না, বোর হলে তো চলবে না, তোমাকে বুঝতে হবে যে এটার প্রফিটটা কি, সেটা বুঝে গেলে তুমি আর বোর হবে না। সব থেকে লাস্টে যেটা বলা, বড়দিনে বড় ছবি, অর্থাৎ যেটা বলছিলাম মানে যিশু দিবসে মহাপ্রভু আসছে, সো সেইটা নিয়ে দর্শকদের তুমি কি বলবে? অনেক অনেক কথাই আমাদের ছবি নিয়ে বলা হলো, এবার তোমাকে বলবো যে তুমি প্রথমে লৌহ গৌরাঙ্গের নামরে দিয়ে শুরু করো তোমার যিশু দিবসে ছবি দেখার যাত্রা, এবং যারা দেখছেন তাদেরকেও এটাই বলবো যে আমাদের অনেকগুলো সিনেমা অবশ্যই রিলিজ হচ্ছে, সাথে যেটা বারবার বলছি যে লৌহ গৌরাঙ্গের নামরে শুধুমাত্র সিনেমা নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থেকে যাবে। সো অবশ্যই লৌহ গৌরাঙ্গের নামরে সিনেমা হলে উপভোগ করুন। আমার এটা প্রথম ছবি এবং আমিও এতদিন যেভাবে সাপোর্ট পেয়ে এসেছি, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যান, ছবিটা দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আমাদের যেভাবে পাশে রয়েছেন সেভাবে পাশে থাকুন, ভালোবাসা দিন। 25শে ডিসেম্বর আপনারাও এই ছবিটা দিয়েই আপনাদের জার্নিটা শুরু করুন আর কি, ডিসেম্বরের ছবি দেখার। একদম, আগামী বছর খুব ভালো কাটুক এবং এই রেশটা মহাপ্রভুর ছবির যে রেশটা সেটা আগামী বছর অবধি এক্সটেন্ড হোক। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, অনেক অনেক ধন্যবাদ।